স্নিগ্ধবিষ পর্ব সংখ্যা ৩। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। বউ তো মারাত্মক পছন্দ হইছে, কিন্তু সংসার করবার মতো যোগ্য হইছে না। মিনহাজ মামার ওপর কথায় ভুরু কুঁচকে বলে, কেন যোগ্য না কেন? তৌসির বিরক্ত সুরে বলে, আরে সংসার কেমনে করবো? ওর বয়স আমার বয়স দেখছো, কত ছোট। এই জীবনে আর সংসার হইতো না। আচ্ছা এগুলা বাদ দাও, তোমরা বিয়া করবা কবে? এই তো কাম সাইরা নিলাম। মিনহাজ মামা ঠাস করে টি টেবিলের উপর হাতে থাকা গ্লাস রাখেন। চোখ মুখ লাল হয়ে গেছে ওনার। অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলেই এমন লাল নীল হয়ে যান মামা। মিনহাজ মামা মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পটাতে পারেনি। উনি ব্যর্থ ওনার অভ্যাসেই। মেয়েদের সাথে কথা বলার স্টাইলেও জানা নেই। দু একখানা পাত্রী দেখা হয়েছিল, কিন্তু পাত্রীর সাথে কথা বলতে গিয়ে বলবেন বাপের নাম, বলেছেন দাদার নাম, তাই আর বিয়ে করা হয়নি। উনিও আর করতে চান না, কিন্তু বয়স 30-এর উপর দিকে দৌড় দিচ্ছে। মিনহাজ মামা আবার তৌসিরের ছোট, আর নাজেম মামা তৌসিরের 1 বছরের বড়। উনি নেতা মানুষ, ওনার রাজনীতি আর দুর্নীতি সব। সংসার বউ বাচ্চা এগুলোতে রাজনীতি নন। তাই আর কি উনি আছেন ওনার মতোই। নাজেম মামার তৌসিরকে বলে, শুন, দুইটাই বাটিয়ালি থেকে আইছে। তৌসির বসে আছে বাগানে রাখা মিটিং করার সোফায়। ওর সামনে নাজেম চাচা বসে আছেন। তৌসিরের সামনে এক সুন্দরী কম বয়সী রমণী দাঁড়িয়ে আছে, ছোট একটা খোলামেলা পোশাক পরা অবস্থায়। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে বলে, তা কুমারী তো? সত্যি তো? মেয়েটি মাথা নাড়িয়ে বলে, জি জি। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে ঘৃণায় চোখেই বলে, তাই এই পথে কেন? দেখা তো ভালো ঘরেরই মনে হইতাছে। মেয়েটি এটা শুনে নাক কুঁচকে বলে, নিজেকে কাজে লাগিয়ে নিজেই বড় হওয়া। তৌসির এটা শুনে হেসে বলে, ভালো কথা বলতে পারো দেখি। নাজেম চাচা বলেন, তৌসির যখন কুমারী তাইলে এরে আলেম ভাতিজার তন্ময়ের কাছে পাঠাইয়া দে। ও কুমারী মাইয়া বেশ পছন্দ করে, রোটেও দিব ভালো, সাথে কমিশনও। তৌসির নাজেম চাচার কথা শুনে মেয়েটির দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, 1 রাত তন্ময়ের লগে থাকবা, রেট দিব 70,000, হইব? মেয়েটি এটা শুনে খুশিতে নেচে উঠে বলে, হবে। তৌসির এটা শুনে ওকে যাওয়ার জন্য ইশারা দিয়ে বলে, ওকে, তাইলে এই থেকে কেমন ভাগো, কখন কোথায় যাবে আমি কইয়া দিমু। কিন্তু মেয়েটি যায় না। মেয়েটি তৌসিরের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, কিন্তু আমি যে নিজের সবটুকু আগে আপনাকে দিতে চাই নেতা সাহেব। এ বলি মেয়েটি তৌসিরের দিকে নিজের হাত ছোঁয়ার জন্য বাড়ায়। তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। তৌসির সিটকে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, ধুর মাগি, সুইস না আমারে, আমি বিবাহিত। তৌসিরের এই গালি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপরও নিজেকে গুটিয়ে নিয়ে তৌসিরের পাশে সাহস করে বসে ওর উপর হেলে পড়তে নেয়। এতে তৌসির বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মেজাজ ধীরে ধীরে খুনি হয়ে ওঠে এই স্যাঁচরা মেয়ের আচরণে। তৌসির মাঠে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, দেখ তুই দেহ ব্যবসা করবি কর, কিন্তু এগুলো আমার লাগে না, আমার নির্ধারণ করা লোকের লাগে। যায় হনেন থিকা মাগি। মেয়েটি এতে প্রচণ্ড রেগে যায়। এত অপমান সহ্য করার মতো তো আর নয়। মেয়েটি তৌসিরের পাঞ্জাবি ধরে আলতো টেনে ইনিয়ে বিনিয়ে বলে, কি হয়েছে বিবাহিত? আমার তো সমস্যা নাই, আপনি আমাতে মিশতে পারেন। এই উক্ত বিষয়গুলো নাঝা উপর থেকে দেখছে, সব শুনছেও, তবে অবাক হচ্ছে না, কারণ এদের নোংরামি সম্পর্কে নাঝার যথেষ্ট ধারণা আছেই। আসলে এরা বিভিন্ন ভালো কুমারী অল্প বয়সী মেয়েদের এসবের কুবুদ্ধি কুমন্ত্রণা দিয়ে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নিয়োজিত করে এবং নিজেদের দেশি বিদেশি ক্লায়েন্টের উপহার দিয়ে কাঁচা ডলার হাতিয়ে নেয়। আর এগুলোর মূল শেকড় হলো তৌসিরের বিবি জান নূরজাহান খাতুন, এক খবিশ মহিলা। নাঝার চোখেও নেই। তৌসির মেয়েটির এমন ছ্যাঁচড়ামি দেখে কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে রয়। এরপর এক ঝটকায় কোমরের গোজা পিস্তল বের করে ঠাস করে মেয়েটির কপাল বরাবর একটা বুলেট ছুড়ে দেয়। টাস করে উঠে পুরো বাড়ির উঠান। তারপর আবারও নীরব হয়ে যায়। মেয়েটির মাথা থেকে গড়গড়িয়ে রক্ত ঝরতে থাকে। মেয়েটি টাস করে লুটিয়ে পড়ে। তৌসিরের এই কাণ্ড দেখে নামের চাচা বিরক্ত হয়ে বলে, শাওয়া, রাগ সামলাইতে পারোস না?
এখন এই মাগিরে মাইরা ফেললি, এখন এই খানকির পোলারে কি দিবি? তসির পিস্তল সোফায় ছুঁড়ে মারতে মারতে তিক্ত সুরে বলে, লাশই দিয়া দাও, ওর তো দেহ দরকার। জেতার মরা দিয়ে কি করব? তাজা আছে লাশ। এই বলি লুঙ্গি টাকনু দিয়ে 2 হাতে তুলে বাড়ির দিকে এগিয়ে যায়। পাঞ্জাবিতে রক্ত লেগেছে। রক্তের দিকে তাকিয়ে ভিতরে যেতে যেতে বলে, সবাই এক জীবন মাইরি যেদিকে যায় ওই দিকেই গারদারি। তৌসির এই নারীর ঝামেলায় বেশি থাকে না, এগুলো ওর বিবিজান আর নামের চাচা মিনহাজ মামাই সামলায়। তবে মাঝে মধ্যে 2-1 জনের জন্য ক্লায়েন্টের হাত তুলে দেয়। নাজা এক দৃষ্টিতে মেয়েটির পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়ে আছে। কতটা অমানুষ এরা! আজ নাজার বাড়ির লোক কেউ আসেনি, আগামীকাল আসবে নাকি? নাজার মন বলে না এলেই ভালো, আর নিজের বাপ চাচার মুখ দেখতে ইচ্ছে হয় না ওর। আজ তাদের স্বার্থপরতার নিরে ওর শ্যামপুরুষকেও হারিয়েছে, চায় না ওদের মুখোমুখি হতে। নিজের শ্যামপুরুষকে না পাওয়া যন্ত্রণায় নাঝার যতটা পুড়ছে ততটাই পুড়ুক তারা, ততটাই কষ্টে জর্জরিত হোক তারা। নাঝার ব্যালকনিতে দাঁড়িয়ে এসব আওড়াচ্ছে। এ সময় তৌসির রুমে আসে। এসে নাঝারকে না দেখে বুঝে নেয় নাঝার ব্যালকনিতে আছে, তাই আর ওদিকে না তাকিয়ে নিজের পাঞ্জাবিটা বদলিয়ে বিছানায় রাখে। আর বিরক্ত গলায় গালি দিয়ে বলে, এই বালের মাইয়া সারাক্ষণ ব্যালকনিতে বইরা থাকে। এ বলতে বলতে তৌসির ধীরে ধীরে পা বাড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। মেজাজ ভালো না খারাপ মেজাজটা। খুনটুন করলেও হাত চুলকায়, আবার না করলেও অশান্তি করে ভেতরে। এ মনে হচ্ছে মহান এক যন্ত্রণা। তৌসির ব্যালকনিতে পা রাখতেই ওর নজরবন্দি হয় মহাদ্দান এক বিমূর্ত সুন্দর চিত্ররূপ নাঝারের দাঁড়িয়ে আছে। কোমরের নিচ অবধি কোঁকড়ানো বাদামি কেশতরঙ্গ চুলগুলো ছিটিয়ে আছে ওর পিঠে, হালকা বাতাসে উঠছে। নাঝার আকাশের দিকে তাকিয়ে আছে। তৌসিরের পেছন থেকে নাঝার চুলের দিকে খানিক মুহূর্ত চৈতন্য বিভোর হয়ে চেয়ে রয়। তারপর কিছু সময় পর বলে ওঠে, তালুকদারদের মাইয়া, রাত বিরাত এমনি দাঁড়াইও না ব্যালকনিতে আইয়া, পরে জিনের বালগুলা তোমার রূপের আগুনে ঝইল্লা তোমার পিছনে যাইব কুত্তার মতো বইরা। নাঝার তৌসিরের কথাটা শুনে খানিকটা ভরকে যায়, তারপর ধীরে ধীরে পিছনে ফিরে তাকায়। এবার তাকিয়ে চোখ অন্যদিকে সরিয়ে নেয়। তৌসিরের পরনে চেক লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জি পরায় তৌসিরের বলিষ্ঠ জিম করা নিখুঁত পুরুষালী দেহটা দেখে যাচ্ছে। এর মধ্যে ফর্সা গায়ের রং আরও বেশি নিখুঁত লাগছে। তৌসির নাঝারকে অন্যদিকে তাকাতে দেখে বলে, শোনো, এমনি নাকসিট কাউকে, আমি তোমার জামাই, বাইরের কেউ না। নাঝার তৌসিরের কথায় অন্যদিকে তাকিয়ে বলে, আমি এই বিয়ে মানি না, আপনাকে আমি স্বামী মানি না। নাঝারের কথা শুনে তৌসির নাঝারের দিকে একটু এগিয়ে এসে কপাট গলায় বলে, জামাই মানুষ না তাহলে আনি কি করস? যা দৌড় দে নিজের বাড়িতে, আমার তো আর তোর মতো বউ লাগবো না। নাঝার তৌসিরের কথায় তৌসিরের দিকে কটমট চোখে তাকায়, রাগে গা ঝাঝা করছে। এত বড় অপমান! নাঝার নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে বলে, চলে যেতে পারলে থাকতাম না এখানে। তৌসির এতে হেসে বলে, জানি তো যাইতে পারবা না, কারণ তোমার বাপ তো সবগুলোই তো ইতর হালারা, তুমি চইলা গেলেও আবার আমার কাছেই দিয়া যাইব। নাঝার তৌসিরের কথা শুনে কিছু সময় চুপ করে রয়। সত্যি তো, তৌসির তো ভুল কিছু বলেনি। নাঝারকে চুপ করে থাকতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা বাদ দাও, যাও আমার পাঞ্জাবিটা ধুইয়া দাও, কাল সকালে পড়তে হইল। নাঝার তৌসিরের কথায় মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, একটা অসহায় মেয়েকে মেরে গায়ে তার রক্ত মেখে সেই রক্তমাখা পাঞ্জাবিটা আমায় ধুতে বলতেছেন? আমাকেও পাপের অংশীদার বানাতে চান? তৌসির কথাটা শুনে অল্প তিরিক গড়ায় বলে, ওই মাগি তোমার জামাইরে বিছানায় টানতাছিল, আর ওরে তুমি অসহায় কইতাছ? নাঝার এই গালি শুনে চোখ মুখ কুঁচকে নেয়। কি গালি? নাঝার দাঁত চেপে বলে, মানুষের বিছানায় পাঠাতে পারেন অথচ নিজে যেতে পারেন না? নাঝারের এমন ঘাটতারামি কথা শুনে তৌসিরের গায়ে মেখে যায় তেলের মতো। মনে হয় কেউ গরম তেলের ছিটা উপচে পড়ালো। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, নিজের থুতা সামনে নেয় সাগর মাইয়া, নয়তো থুতা আস্থা রাখবো না। নাঝার ভয় পায় না তৌসিরের কথায়, উল্টে নিজের কালচে সবুজ চোখের কঠিন চাহনি নিক্ষেপ করে তৌসিরের চোখে এবং রুক্ষ গলায় বলে, আমার থুতা ঠিকই আছে, নিজেকে সামলান, পাপের তো ঘা হয়ে যাচ্ছে অন্তরে আপনার।
তৌসির নাজহারের সাহস দেখে থমকায়।